সালাম আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে মেইনলি সেমিনারটি আমি নিব আর কি। আমাদের আপনার সঙ্গে আসি আর কি, নামাজের আগ পর্যন্ত মোটামুটি আহ, 8টা 7টা 50 পর্যন্ত চলে। ঠিক আছে। আচ্ছা, এট ফার্স্ট আমরা আমাদের কোম্পানির প্রোফাইলটা এখানে শেয়ার করছি, দেখেন। আসলে আমরা মেইনলি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সার্ভিস প্রোভাইডার কোম্পানি। ইন্ডাস্ট্রিতে যে কোনো প্রকার অটোমেশন সলিউশন, কনসালটেন্ট এবং ইন্ডাস্ট্রি সাব স্টেশন, জেনারেটর থেকে শুরু করে মেইনটেনেন্স এর এবং ইন্ডাস্ট্রি আরএস এ অডিট যেসব আছে, আমরা এগুলো সরাসরি কাজ করি। এছাড়াও আমাদের সেলস এন্ড সার্ভিসের একটা পার্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমাদের প্রোডাক্ট। হ্যাঁ, আমরা এসব প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং ইন্ডাস্ট্রিতে যারা আমাদের সেলস এর জন্য যারা রিকোয়েস্ট করেন, তাদের কাছে আমরা এসব সাপ্লাই দেই। যে কোনো প্রকারের পিএলসি, ভিএফডি, এসএমআই, সার্ভো ড্রাইভ এবং সেন্সর, আদার্স ব্রেকার, এগুলো আমাদের কাছে পাবেন। যারা এলটি প্যানেল, এসটি প্যানেল, ভিসিবি, ট্রান্সফরমার, এগুলো টেস্ট এবং আরএসসি অডিট রিলেটেড যে কোনো ধরনের অডিট ইস্যু আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন এবং আমরা সরাসরি ইন্ডাস্ট্রিতে এসব অডিট রিলেটেড যত প্রকারের ইস্যু আছে এগুলো আমরা সলভ করি। তো মেইনলি আজকের সেমিনারটি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে। তো এট ফার্স্ট আমরা আলোচনা করবো হোয়াট ইজ এন অটোমেশন। অটোমেশনটা আসলে কি? আমাদের এখানে যারা আছেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন। অটোমেশন কি কেউ বলতে পারবেন? অটোমেশন বলতে কোনো কিছু হচ্ছে যে প্রোগ্রামের সাহায্যে চালা বা এটা একটা মানে প্রযুক্তির আর কি, মানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আর কি এটা পরিচালনা করা হয়। আচ্ছা, ঠিক আছে। আসলে অটোমেশন যে শুধুমাত্র ডিজিটাল নিয়ে কাজ করা হয় ব্যাপারটা এরকম না। অটোমেশনের ম্যাক্সিমাম পার্ট অ্যানালগের। হ্যাঁ, তো আসলে অ্যানালগ কি ডিজিটাল কি, এগুলো আমরা আজকে একটু কিছু আলোচনা করব। হ্যাঁ, তো আসুন মানে একটু আমরা একটা ভিডিও দেখে নিই আসলে অটোমেশনটা কি, আমরা একটু পরিচয় হই। তাহলে আমরা কি বুঝলাম যে আসলে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনটা কি, যেখানে মানুষের সাহায্য ছাড়া বা উইথ লিটিল, যেখানে মানুষের অল্প পরিমাণ পরিশ্রম থাকবে, বেশিরভাগ কাজ কে করে দিবে? হয় কোনো রোবোটিক্স অথবা কোনো মাইক্রো কন্ট্রোলারের থ্রোতে এর আউটপুট গুলো মানে অ্যাকচুয়েটর গুলো এর কাজ করে দিবে। একটা ম্যানুয়াল সিস্টেমকে, যেখানে অনেক পরিমাণে মানুষের ইনভলভ প্রয়োজন ছিল, যেখানে টেকনিক্যাল স্কিল পার্সনের প্রয়োজন ছিল, এগুলোকে আমরা কমায় কি করলাম, পুরোটাই আমরা মেশিনিং সিস্টেমে চলে আসলাম, যা মানুষের কাজগুলো মেশিনই করবে। তো আসলে এটার অ্যাডভান্টেজ গুলো কি কি দেখুন। প্রোডাক্টিভ ইমপ্রুভমেন্ট, মানে আমাদের যে ইন্ডাস্ট্রি ওনারদের মেন লক্ষ্য থাকে কি, যে আমি লো কস্টে কিভাবে হাই প্রোডাক্টিভিটি পাই বা এফিসিয়েন্সি পাবো কিভাবে, বা মেইন কথা হলো এখানে কস্টটাকে কমানো। আমি কিভাবে মেনটেনেন্স খরচ কম করে আমি আমার লাভজনক একটা ব্যবসা আর কি, যেখানে আমার লেবার কস্ট কম হবে এবং এখান থেকে আমি প্রচুর পরিমাণে একটা ফিনান্সিয়াল বেনিফিট পাবো। মেইনলি ইন্ডাস্ট্রি ওনারদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই থাকে। আর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এটাকে কি কি করে, ইমপ্রুভ করে।
তো দেখুন আসলে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের শুরু কোথা থেকে, আমরা বর্তমানে বসবাস করছি কোথায়? ইন্ডাস্ট্রি 5.0-তে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের 5.0-তে বর্তমানে আমরা বসবাস করছি। বাট আহ, এটা আসলে শুরু হয়েছে কততে? 1780-তে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল 1.0 যে রেভলিউশন, এটা শুরু হয়েছে কত? 1780-তে। তখন কি ছিল? স্টিম চালিত যে মেশিন এবং মেকানিজম ছিল। আহ, অনেকে বলতে পারবেন যে স্টিম ইঞ্জিনের যে রেলগুলো চলতো আর কি। তো এটা 1780-র দিকে। আসলে এই স্টিম ইঞ্জিন কি ধরনের ইঞ্জিন, কেউ বলতে পারবেন? এখানে তো অনেকেই আছেন, মেইনটেনেন্সে জব করছেন, অনেকে ইন্ডাস্ট্রিতে আছেন। আমি একটু রেসপন্স চাচ্ছি আপনাদের। কি ধরনের ইঞ্জিন কেউ বলতে পারবেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আচ্ছা, ইঞ্জিন মূলত দুই প্রকারের, একটা হলো ইন্টারনাল কম্বাসন আর একটা এক্সটার্নাল কম্বাসন। তো স্টিম ইঞ্জিনটা কি এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, ঠিক আছে, বা বহির্দহন ইঞ্জিন। তো এরপরে দেখেন আমরা চলে আসলাম 1780 থেকে 1900। তো 1900 সালের দিকে আমাদের এই যে কিভাবে এই স্টিম স্টিম ইঞ্জিন সহ আরো যে উইন্ড এনার্জি আছে, ওয়াটার এনার্জি আছে, এগুলোকে কিভাবে আমরা ইলেকট্রিসিটি প্রডিউসের ক্ষেত্রে কাজে লাগাইতে পারি, সেই ধারণা আহ, চলে আসলো কত 1900-এর দিকে। এরপরে 1969-এ বিশেষ করে এই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের দিকে কেবল ধাবিত হয়, মানে ইন্ডাস্ট্রিগুলোকে অটোমেশন সেক্টরের দিকে নিয়ে যাওয়া হয়। এবং 2011 এটা আইওটি বেসড করা হয় আমাদের দেশে এখনো। এই 1969-এ যে কাজগুলো হয়েছে, আসলে এখানে কি হাবিজুর রহমান ভাই এখানে আগাচ্ছেন কেন? ক্লাস কি আপনি নেবেন নাকি? আচ্ছা দেখেন, তো কি বললাম যে 1969-এর কথা যেটা বললাম, যে 1969-এ যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের যে রেভুলেশন হয়, সেই রেভুলেশন এখন আমাদের কান্ট্রিতেই এখনো 1969-এর কাজগুলো এখন হচ্ছে। আর 2011-এর কাজ, যেগুলো আইওটি বেসড কাজ, যেগুলো ক্লাউড কম্পিউটিং এর কাজ, রোবোটিক্স এর কাজ, এগুলো মাত্র আমাদের দেশে শুরু হয়েছে। আর 2021-এ যেটা হয়েছে, যে মানুষ কিভাবে সাস্টেইনেবল এবং রিলায়েন্সের দিকে যায়, মানে জিরো কার্বন নিঃসরণ যেটাকে বলা হয়। যে সৌদিতে একটা প্রজেক্ট হইতেছে, অনেক বড় প্রজেক্ট, যেখানে জিরো কার্বন হবে। এটা কি আপনারা জানেন কিনা? যে আমাদের দেশ তো যাই হোক কোনো না কোনো দিক দিয়ে ফার্স্ট, এই বায়ু দূষণের দিক থেকে বাংলাদেশ এখন ফার্স্ট, সমস্যা নাই, ঢাকা শহর। তো এই ইন্ডাস্ট্রি গুলোকে কিভাবে আমরা কি করব, সাস্টেইনেবিলিটি এবং রিলায়েন্সের দিকে নিয়ে আসবো, মানুষের জন্য ভালো হবে, সেই সেই দিকে আমাদের ফোকাস করতে হবে। ঠিক আছে? তো মেইনলি শুরুর দিকে কি বলেন? জি, বলেন। এনি কোশ্চেন? আচ্ছা দেখেন, ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের প্রথম দিকে আমাদের ইন্ডাস্ট্রি গুলো কেমন ছিল, মানে অটোমেশনের কেবল শুরুর দিক। এই যে 1969-এর দিকে, 1969-এর দিকে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি চলতো এভাবে, রিলে লজিক কন্ট্রোলে। মানে বিশাল একটা প্রসেসকে আমরা অনেকগুলো রিলে থ্রোতে অপারেশন করতাম, রিলের এনওএনসি দিয়ে একটা প্রসেসকে অপারেশন করতাম। কিন্তু বর্তমানে মানে এই 2011-এর দিকে বা 1969-এর পরের যে স্টেপগুলো, আমরা অ্যাডভান্স অটোমেশনের দিকে এগিয়ে আসছি। তো এখানে এই রিলের কাজগুলো করতেছে কে? একটা মাইক্রোচিপস বা মাইক্রো কন্ট্রোলার। এই মাইক্রো কন্ট্রোলারের থ্রুতে আমরা ইনপুট আউটপুট কানেক্ট করে আমরা একটা প্রসেসকে অটোমেশন করে থাকি। এখন দেখেন এই অটোমেশনের ম্যানেজমেন্ট আছে, আমরা আসলে কোথা থেকে শুরু করব? একটা ইন্ডাস্ট্রির যেমন একদম লেবার বেস থেকে একদম ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত যে লেভেল আছে, বা কি বলবো, যে ম্যানেজমেন্টের যে একটা ধারাবাহিক একটা প্রসেস আছে, এরকম অটোমেশনেরও একদম একটা ধারাবাহিক প্রসেস আছে। এটা শুরু হয় কোথা থেকে? ফিল্ড লেভেল থেকে শুরু করে, এই ফিল্ড লেভেলের পরে কন্ট্রোলিং লেভেল কি আবার সুপারভাইজারি লেভেল, এরপর প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট লেভেলের দিকে এটা এগোচ্ছে। এখন আমরা আসলে আলোচনা করব যে অটোমেশনের ফিল্ড লেভেলের দিকে কোন কোন ডিভাইস থাকে, কন্ট্রোলিং লেভেলে কি কোন কোন ডিভাইস থাকে,
এবং সুপারভাইজারি লেভেলের কোন কোন ডিভাইস থাকে, এগুলো নিয়ে আমরা বিশালভাবে আলোচনা করবো আজকে। তো দেখেন এখানে স্লাইডে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কি অটোমেশনের একদম ফিল্ড লেভেলের ডিভাইস। তা ফিল্ড লেভেলের ডিভাইস কাকে বলতেছি? যে এই ডিভাইস গুলো থ্রোতে আমরা সরাসরি ফিল্ডে ইনপুট দিব অথবা আউটপুট দিব। বুঝতে পারছেন? মানে আমি যদি সহজভাবে বলি, এনি কাইন্ডস অফ সেন্সরস অ্যান্ড অ্যাকচুয়েটরস অল আর ফিল্ড লেভেল ডিভাইস। আর কন্ট্রোলিং কন্ট্রোলিং ডিভাইসের দিকে যখন আমরা আসব, এই ফিল্ড লেভেল ডিভাইস গুলোকে কন্ট্রোলিং করবে কন্ট্রোল ডিভাইস, এবং এই কন্ট্রোলিং ডিভাইস গুলোকে আবার কন্ট্রোল করবে আর এর থেকে আরো হায়ার কন্ট্রোলার ডিভাইস। যেমন এই কন্ট্রোলিং ডিভাইস গুলোর মধ্যে কমিউনিকেশন হয়। এখন আমি বাঙালি, আমি সর্বোচ্চ বাংলা বুঝি, ইংলিশ বুঝি, হিন্দি বুঝি। হ্যাঁ, কারণ আমার সঙ্গে কেউ যদি স্প্যানিশ ভাষায় কথা বলে আমি বুঝবো না। তো এই আপার লেভেলের কন্ট্রোলার গুলোর মধ্যে অনেকগুলো ভাষা বা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রিড এবং রাইট করার ক্ষমতা থাকে। আর এই অ্যাপ্লিকেশন কন্ট্রোল গুলোর ইয়েতে সচরাচর একটা, যে কোনো একটা বা যে কোনো দুইটা ল্যাঙ্গুয়েজকে সে রিড এবং রাইট করতে পারে। বুঝতে পারছেন? এগুলো কি বহু ভাষাভাষী, মানে সে অনেকের সঙ্গে কমিউনিকেশন করতে সক্ষম। আর এগুলো তুলনামূলক কম কন্ট্রোলারের সঙ্গে কমিউনিকেশন করতে সক্ষম। আর এই কন্ট্রোলগুলোকে পরিচালনা করব আমরা কিসের মাধ্যমে? সুপারভাইজারি কন্ট্রোলের মাধ্যমে বা স্ক্যাডার মাধ্যমে। হ্যাঁ, আর স্ক্যাডাকে এটা ম্যানেজমেন্ট করবে যারা আমাদের ম্যানেজমেন্টে থাকবে তারা। এবং এটাকে বর্তমানে আইওটি বেস করা হয়, যেটা একদম সরাসরি ক্লাউড কম্পিউটিং কম্পিউটিং বলে। আমি সার্ভারের থ্রুতে সরাসরি আমি একটা পুরো ইন্ডাস্ট্রিকে একটা পিসির মধ্যে থেকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এইটা সাধারণ একটা ব্রিফ। এখন দেখেন এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে ইয়েগুলো দেখলাম, ফার্স্টে যে একটা স্লাইড দেখলাম যেটাতে অটোমেশনের কথা বলা হলো। তো কি করো? পাঞ্জাবি কারণে লেগে পাগল হয়ে গেছে বুঝছো? ওই যে ওই যে ওই বাসা আছে না, বিদেশিরা, তারা হ্যাঁ ভাই, ভাবছে না একটু mute করেন পাঞ্জাবি ভাই, দিবেন, একটু mute। পাঞ্জাবি দিবেন না আমাকে, 3 পিস পাঞ্জাবি, আমাকে পাঞ্জাবি দিবেন। আচ্ছা, তো দেখেন যে ফিল্ড লেভেল ডিভাইস, এই ফিল্ড লেভেল ডিভাইস গুলোর মধ্যে কি কি ছিল? টেম্পারেচার সেন্সর, প্রেশার সেন্সর, ফ্লো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লেভেল সেন্সর, ভাইব্রেশন সেন্সর, স্পিড সেন্সর। আমি আগে বলেছিলাম যে অল কাইন্ডস অফ সেন্সরস এন্ড অ্যাকচুয়েটর আর ফিল্ড লেভেল ডিভাইস। তো এই ফিল্ড লেভেল ডিভাইস গুলো, এই ফিল্ড লেভেল ডিভাইস গুলো কন্ট্রোলারের সঙ্গে কিভাবে অ্যাড হবে, এগুলোর বিস্তারিত বিশদভাবে আলোচনা আছে। আমরা ওই সাইডে এখন আগাবো না। আমরা মেইনলি আজকে ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে আগাবো। তো দেখেন এখানে আমি দেখিয়েছি, দেখেন প্রেশার সুইচ বা প্রেশার সেন্সর, লেভেল সুইচ বা লেভেল সেন্সর, প্রক্সিমিটি সেন্সর। এই প্রক্সিমিটি সেন্সরের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, যে ইন্ডাকটিভ টাইপ, ক্যাপাসিটিভ টাইপ, ফটো ইলেকট্রিক টাইপ এবং আল্ট্রাসোনিক টাইপ। তো এগুলোর রেঞ্জ আছে, যে এই রেঞ্জের উপর ভিত্তি করে এবং কোন কি ধরনের মেটালকে সে ডিটেক্ট করতে পারবে তার উপর ভিত্তি করে এগুলো ক্লাসিফিকেশন করা। আমাদের প্রজেক্টে যে ধরনের আহ, আমাদের সেন্সর লাগবে, এটা আমরা মানে আমরা কোন কি ধরনের মেটালকে ডিটেক্ট করবো এটার উপর ভিত্তি করে আমরা আমরা সেন্সর গুলোকে ডিটেকশন করব বা সেন্সর গুলোকে সিলেক্ট করব। যে সেন্সরের কানেকশন আছে। এখন আমরা আসি অ্যাকচুয়েটর পার্টি। অ্যাকচুয়েটর কি কেউ বলতে পারেন? সবাই কি ইফতার করে কি ঝিমায় গেলেন নাকি? অ্যাকচুয়েটর কি কেউ বলতে পারেন? একটু রেসপন্স করবেন। ভালভ, এয়ার সিলিন্ডার এগুলা। হ্যাঁ, ঠিক আছে, ভালভ, সিলিন্ডার এগুলা, কিন্তু আসলে অ্যাকচুয়েটর কাকে বলে, বা একটু উদাহরণ যদি দিতেন যে আসলে কেন এটা এটা এরকম হলো। অ্যাকচুয়েটর হচ্ছে কন্ট্রোল বাল্বের মতো, বিভিন্ন পজিশনে ওকে কন্ট্রোল করা যায়। রাইট। জেনারেটরে আছেন কে কে, বা পাওয়ার প্ল্যান্টে আছেন কে, কারা কারা একটু এখানে আছেন কেউ এমন? টেম্পারেচার কন্ট্রোল, প্রেসার কন্ট্রোল এগুলাতে অ্যাকচুয়েটর ব্যবহার করে। হ্যাঁ,
জেনারেটরে বা ইয়েতে পাওয়ার প্ল্যান্টে কেউ আছেন, এরকম আছেন, জব করেন? এখানে কেউ আছেন এমন? আচ্ছা, দেখেন যে যারা জেনারেটরে আছেন বা ইঞ্জিনে যারা কাজ করেন আর কি, তো ইঞ্জিনের থ্রোটল থ্রোটল ভালভ বলি আমরা যেটাকে, এই থ্রোটল ভালভ বা সরাসরি কেউ অ্যাকচুয়েটরও বলে। অ্যাকচুয়েটর আমরা কাকে বলবো? যে অ্যাকচুয়েট করে, মানে যে কার্য সম্পাদন করে। এখন কার কার কার্য সম্পাদন করবে? আমার সিপিইউ বা আমার সিপিইউ বা ইসিএম যেটাকে আমরা বলতেছি আর কি। তো সে যা বলবে, মানে ব্রেইন ব্রেইন যা বলবে সে অনুযায়ী অ্যাকচুয়েটর সেটা কাজটাকে অ্যাকচুয়েট করবে। হ্যাঁ, আমি যদি সহজভাবে আরো বলি, যে ইনপুটের কোনো ডাটাকে নিয়ে সে বুঝবে যে আসলে এই ইনপুটটা কি কারণে ইউজ করা হয়েছে। তো এটার এই ডাটাকে নিয়ে সে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পরে সে যে কোনো অ্যাকচুয়েটরকে সে অপারেট করবে, এবং কত ডিগ্রি করবে এবং কিভাবে করবে, কত অ্যাঙ্গেলে করবে, এগুলো সম্পূর্ণ কি এই ইনপুট ডিভাইসের থ্রোতে এবং সেট পয়েন্টের থ্রোতে, মানে সেট পয়েন্ট যা হবে তার উপর ভিত্তি করে। আমি যদি আরো সহজভাবে বলি, যে সিপিইউ বা এখানে পিএলসি বলেন বা সিপিইউ বলেন বা মাইক্রো কন্ট্রোলার বলেন, এটা হলো মানুষের ব্রেইন। হ্যাঁ, আর ইনপুট ডিভাইস গুলো কি? মানুষের নাক, যেটা দ্বারা কি সে সে কি নিঃশ্বাস নিতেছে, মানুষের মুখ, যেটা দ্বারা সে ইনপুট গ্রহণ করতেছে। আর অ্যাকচুয়েটর কি? হাত আর পা, সেটা দ্বারা কি করে? কার্য সম্পাদন করে। ঠিক আছে? তো এছাড়াও আরো কিছু ডিভাইস ইউজ হয় যেগুলো সেফটি এবং অপারেশন ডিভাইস বলতে পারি আমরা। যে ইন্ডাস্ট্রিতে বেশ কিছু সেফটি ডিভাইস ইউজ হয়। যেমন এখানে ইমার্জেন্সি সুইচ আছে, এবং ইনফ্রারেড রে আছে। আচ্ছা, তো আমরা একটা অটোমেশন প্রজেক্টকে কিভাবে আসলে হ্যান্ডেল করব, আমরা ওইদিকে যাচ্ছি। আমি আজকে, আমাদের মেইন টপিক সেটাই, যে আসলে একটা অটোমেশন প্রজেক্টকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, বা এট ফার্স্ট আমরা কিভাবে আগাবো এখান থেকে। ফার্স্টে কি করতে হবে? ডিফাইন প্রজেক্ট রিকোয়ারমেন্টস। আমার প্রজেক্টে কি বলতেছে সেটাকে আমাকে বুঝতে হবে। জি। ধরে নেন কেউ আমার কাছ থেকে একটা প্রজেক্ট করে নিবে, তাই না? তার সঙ্গে আমাকে বুঝতে হবে যে তার তার ম্যানুয়াল প্রসেস গুলা কেমন ছিল, এই ম্যানুয়াল প্রসেস গুলোকে কিভাবে অটোমেটেড করা যায়। জি। এই এই প্রসেস গুলো তার কাছ থেকে আমি নিব। জি। বুঝতে পারছেন? যেমন একটা মেশিন আগে চলতো, যে আমি একজন অপারেটর থাকতো, সেই অপারেটর যখন সুইচ দিত তখন এটা রান হইতো, যখন সুইচ বন্ধ করতো তখন এটা স্টপ হইতো। তো এটাকে সে চাচ্ছে যে অটোমেটিক একটা নির্দিষ্ট টাইম পর পর সেটাকে কি করতে হবে? অন এবং অফ করতে হবে। তাহলে আমার আমার কি করতে হবে? ফার্স্ট তার রিকোয়ারমেন্ট গুলোকে আমাকে গ্রহণ করতে হবে, সে কি চায়, যেটাকে আমরা বলতে পারি যে সিকোয়েন্স অফ অপারেশন। ঠিক আছে? দেন দেন আমরা যাবো কোথায়? দেখেন যে এটাতে আরো কিছু পয়েন্ট আছে, যেমন ধরতে পারেন যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রসেস, আইডেন্টিফাই কি প্যারামিটার, আমার এখানে কি কি প্যারামিটার প্রয়োজন, এবং লিস্ট করতে হবে ইনপুট আউটপুটের জন্য কি আমার কি কি লাগবে, এগুলো লিস্ট করতে হবে। দেন এটার যে সিকোয়েন্স আমি বললাম, যে সিকোয়েন্স অফ অপারেশন যেটাকে বলে, এটাকে আমাকে নোট ডাউন করতে হবে। ঠিক আছে? দেন আমরা যাব হার্ডওয়্যার সিলেকশন। এই সিকোয়েন্স অফ অপারেশনটাকে আমি হার্ডওয়্যার সিলেকশনের দিকে যখন যাব, আমার এই প্রসেসের জন্য কোন পিএসসিটা নিলে ভালো হবে, এবং কোনটা দামে কম এবং কাজে ভালো, কাকলি ফার্নিচারের মতো আর কি, ওটাও বুঝতে হবে। ঠিক আছে? এরপরে কোন এইচএমআইটা আমার এই প্রসেসের জন্য পারফেক্ট, এবং যে সেন্সর গুলো নিব এগুলোর রেঞ্জ কেমন, যে অ্যাসোর্টেড গুলো নিব এগুলোর মানে কত ডিগ্রি কত অ্যাঙ্গেলে ঘুরতে পারে, বা আমার কি কি ধরনের প্যারামিটার লাগতেছে, এটা কেমন সাইজের লাগতেছে, এই জিনিসগুলো আগে আমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এরপরে কমিউনিকেশন প্রোটোকল, এখানে আমি কোন ধরনের কমিউনিকেশন প্রোটোকল আমরা ইউজ করব। ঠিক আছে? এ সম্পর্কে আমাকে আগে সিলেক্ট করতে হবে। হার্ডওয়্যার এবং সফটওয়্যারে কিভাবে এটা করা যায়, এটা নিয়ে একটা টিম ওয়াইজ কাজ, যেহেতু অটোমেশন বা এটা আসলে কি বলবো, এটা একটা প্রজেক্ট একজনে ইয়ে করে না, হ্যান্ডেল করে না, এই একটা প্রজেক্ট কয়েকজন মিলে হ্যান্ডেল করতে হয়। দেন আমরা যাব কি? কন্ট্রোল সিস্টেম এন্ড ডিজাইন। তো যে প্রসেসটা নিয়ে কাজ করব
তো এই প্রসেসটা তো একটা দীর্ঘস্থায়ী প্রসেস, তাই না? এখন একটা ইন্ডাস্ট্রিতে আমি একটা মেশিনকে ডেভেলপ করে দিয়ে আসলাম, বা একটা সেমি অটোমেটেড বা ম্যানুয়াল সিস্টেমকে আমি অটোমেশন করে দিয়ে আসলাম। তো এটা তো আর একদিনের কাজ না। এটা করে দিয়ে আসলাম, বছরের পর বছর ধরে সেই ইন্ডাস্ট্রিতে চলতে থাকবে। না না, আমার পরবর্তীতে যে কাজের জন্য যাবে, অবশ্যই সেখানে নির্দিষ্ট ডকুমেন্টস আকারে তাকে আগাইতে হবে। ধরে নেন কোন একটা জায়গায় ফল্ট করলো, এখন মানে সারা জীবন তো একটা সাপ্লাইং কোম্পানির সঙ্গে কি কোম্পানি দিয়ে থাকে, একটা নির্দিষ্ট বছর পর্যন্ত তার সঙ্গে একটা কমিউনিকেশন থাকে, বা তার সঙ্গে একটা স্টেটমেন্টে যাওয়া হয় যে আপনার এতদিন পর্যন্ত আমি আপনাকে সার্ভিস দিব, তাই কি না? এই এই সার্ভিস দেওয়ার পরে কাজগুলো কারা করে? যে ইন্ডাস্ট্রিতে যারা ইঞ্জিনিয়ার আছে তারা করে, বা বাইরে থেকে ইঞ্জিনিয়ার তারা হায়ার করে এই কাজগুলো করায় নেই। তো আমার কাজ সে আসলে বুঝবে কিভাবে? আমাকে এমন ভাবে ডকুমেন্টেশন করতে হবে যেন আমার কাজ সে দেখে যেন বুঝতে পারে। বুঝতে পারছেন? দেন আমরা আসবো যে কোথায়, প্রোগ্রামের দিকে আসবো। আমার প্রজেক্ট ডিফাইন করা শেষ, হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিলেকশন করা শেষ, কন্ট্রোল সিস্টেম ডিজাইন করা শেষ, দেন আমি প্রোগ্রামিং দিকে আসবো। আমি ফার্স্ট এগুলো সব দেখে দিতেছি, এগুলো ব্রিফ আলোচনা আছে, এই ব্রিফ আলোচনার দিকে আমরা পরবর্তীতে যাব। ঠিক আছে? তো আগে দেখতে হবে যে আমি আসলে কোন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করব। হ্যাঁ, এরপরে আমার এই সিস্টেমে কি ধরনের অপারেশন আমি ইউজ করব, বা যেটাকে আমরা বলতেছি সিকোয়েন্স অফ অপারেশন, এই সিকোয়েন্সের জন্য আমি কি ধরনের আহ, এখানে মানে ইনপুট আউটপুটের যে ইয়েগুলো প্রোগ্রামের, আমরা কিভাবে এখানে প্রোগ্রাম করব, এটাও আমাকে ডিফাইন করতে হবে। যে আসলে অপারেশন একটা প্রোগ্রাম অনেকভাবে করা যায়, প্রপার সেফটি ইনশিওর করে কিভাবে প্রোগ্রাম করব, এটা টিম ওয়াইজ কাজ। তো টিম ওয়াইজ কাজ করতে হয়, এটা একটা প্রোগ্রাম কয়েকজন মিলে করে, আবার অনেক সময় একজনে করে সেই সেই প্রোগ্রামটা, আবার দুই তিনজন মিলে দেখা দেখা গেল যে সেটাকে কি করা, রিড করা হয়, এবং ফাইনালে একটা মানে প্রপার সেফটি ইনশিওর করে সেই প্রোগ্রামটা আমরা পিএলসি তে ইয়ে করি, ডাউনলোড দিই। এরপরে আমরা আসবো কোথায়, এসএমআই ডিজাইনে। ঠিক আছে? আমরা আস্তে আস্তে লাস্টের দিকে আসতেছি, টেস্টিং এন্ড সিমুলেশন। যে আমরা এসএমআই যে ডিজাইন করবো, এই সেই ডিজাইনের সঙ্গে পিএলসি প্রোগ্রামের কি করতে হবে, সিমুলেশন করে এটাকে টেস্ট করে দেখতে হবে। এরপরে ইনস্টলেশন কমিশনিং, এখানে অনেক কাজ আছে। এই প্রোগ্রাম থেকে শুরু করে ইনস্টলেশন, টেস্টিং এবং এই কমিশনিং এর ক্ষেত্রে এগুলো অনেক মানে বিশাল বিশাল কাজ। তো দেখা গেল যে এই এই ইনস্টলেশন করতে অনেক দিন সময় লাগে। এরপরে আমি যা করলাম এতক্ষণ ধরে, সেগুলো কি প্রপার ভাবে ওই কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে বা যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে প্রপারলি ট্রেন আপ করা, এবং ডকুমেন্টেশন আকারে সেখানে জমা দিয়ে আসা। কারণ আমি একটা প্রোগ্রাম করে আসলাম, একটা মেশিনকে প্রপারলি অটোমেটেড করে আসলাম, কিন্তু আমি সেভাবে তাদেরকে ট্রেন আপ করে 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 আসলাম না, তাহলে কি হবে? আমারই লস। বারবার ফোন দিবে যে ভাই এটা কেমনে, এটা কেমনে। বুঝতে পারছেন? লাস্টে মনিটরিং এন্ড অপটিমাইজেশন, এখন আমাকে এখানে বসে থেকে ওই কোম্পানি দিয়ে নেওয়া যায়, সেখানে কি ধরনের কাজ হচ্ছে, তারা আটকায় গেলে এখান থেকে ইয়ে দেওয়া হয়, প্রোগ্রামে কোনো সমস্যা হইলে। তো এতক্ষণ যা কিছু করলাম, এগুলো মেইনলি সবগুলো আমরা জানি যে আমরা পুরো ওয়ার্ল্ডের ভিতরে যতটুকু জেনারেশন করি ইলেকট্রিসিটি, এর ম্যাক্সিমামে যায় কোথায়? মোটরকে কন্ট্রোলিং করার ক্ষেত্রে। এই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন মূলত কি মোটর কন্ট্রোলিং এর একটা হায়ার লেভেল। ঠিক আছে? তো এই অটোমেশন শুরুতে আমরা অনেকে শুধু ইয়ে করি, চিন্তা ভাবনা করি যে আমি পিএলসি প্রোগ্রাম শিখবো, এসএমআই ডিজাইন শিখবো, স্কেডা শিখবো, কিন্তু তাদের আসলে মোটর কন্ট্রোলিং এর বেসিক ক্লিয়ার নাই, আর তারা এরকম পিএলসি প্রোগ্রাম নিয়ে পড়ে আছে। তো সো আমাদেরকে আগে মোটর কন্ট্রোলিং এর পার্টটা, বিশেষভাবে বলবো যে ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং এর যে পার্টটা আছে, এই পার্টটা আমাদের ফুল ফুল কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। তো দেখেন এমসিসি পার্টের মধ্যে আমাদের এই প্যারামিটার গুলো থাকে সাধারণত, আর যে এই ডিভাইস গুলো থাকে, এনওএনসি সুইচ থাকে, ইমার্জেন্সি থাকে, সিলেক্টর থাকে, ইন্ডিকেটর ল্যাম্প থাকে, রিলে থাকে, ট্রান্সফর্মার থাকতে পারে, যেখানে আমরা ট্যাপিং করে
220 ভোল্টকে 110 ভোল্টে আনতে পারি, 24 ভোল্টে আনতে পারি। অনেক সময় কাজ হয়, ইয়ে হয়, ধর প্রয়োজন পড়ে। যেমন অনেক কন্ট্রোলার আছে যে এসি 24 ভোল্ট ইনপুট গ্রহণ করে, এখানে ট্রান্সফরমার প্রয়োজন। সার্কিট ব্রেকার, বাস বার, কেবল, লাক্স, ম্যাগনেটিক কন্টাক্ট, ওভারলোড রিলে, তো এই জিনিসগুলো প্রয়োজন হবে। এবং এই এমসিসি প্যানেলের সঙ্গে দেখেন কি হয়, এই এই এমসিসি প্যানেলগুলো যদি আমাদের প্রজেক্ট অনেক বড় হয়, তাহলে এমসিসি প্যানেলগুলো আলাদা আলাদা করা হয়। আর যদি প্রজেক্ট ছোট হয়, তাহলে পিএলসির সঙ্গে এমসিসি প্যানেলকে অ্যাডজাস্ট করা হয়। তো এই এমসিসি প্যানেলের পরে আমাদেরকে আসতে হবে যে এই মোটরটাকে আমি চালাবো কিভাবে। হ্যাঁ, এই মোটর কানেকশনের পার্ট, স্টার্টার দিতে চালাবো, রিভার্স ফরওয়ার্ডে চালাবো, না ভিএফডি তে চালাবো, এগুলো এই মোটর কন্ট্রোলিং এর পার্ট। এরপরে নেক্সটে আমাদের যেতে হবে কোথায়, পিএলসি তে। তো দেখেন যে এই মোটর কন্ট্রোলিং এর পার্ট গুলোর ভিতরে আমাকে আগে ইনশিওর হইতে হবে যে আমি একটা যে সিস্টেমকে ডিজাইন করলাম বা একটা সিস্টেমকে ইমপ্রুভমেন্ট করব, তো এই সিস্টেমের জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগে এটা আগে বলেছি। কিন্তু যখন যখন ডকুমেন্টেশন করবো তখন কিভাবে ডকুমেন্টেশন করতে হবে এটার কিছু উম, এখানে উদাহরণ আমি এখানে দেখিয়েছি। দেখেন, এটা একটা এমসিসি প্যানেল। এমসিসি প্যানেল এটা ইনক্লোজার, মানে কি বাহিরের দিকটা যেটাকে আমরা কি বলবো, মানে ডোর বা দরজা বলতে বলতে পারি, হ্যাঁ, বা ঢাকনা বলতে পারি। আর এটা ভিতরের দিকটা। হ্যাঁ, এখানে বাইরে কি কি থাকে, মানে বাইরে থেকে আমরা দেখতে পাই কি, প্রত্যেকটা ইয়ের ইন্ডিকেশন, মানে মোটরটা আসলে চলছে কিনা। আমি এখানে পাম্প নিয়েছি, 4টা পাম্প আমার এখানে চলতেছে, 4টা পাম্পের এখানে ইন্ডিকেশন দেখানো আছে। স্টপ থাকলে কি কি ধরনের ইন্ডিকেশন হবে, রেড, আর স্টার্ট হইলে গ্রিন। এছাড়া অটো অটো এবং ম্যানুয়াল সিলেক্টর সুইচ আছে এখানে, আর্লি ফাংশন মিটার আছে, ইন্ডিকেটর ল্যাম্প, থ্রি ফেজের যে ইন্ডিকেশন ল্যাম্প আছে সেই ল্যাম্প। এগুলো থাকে কোথায়, প্যানেলের উপরে। আর প্যানেলের ভিতরে থাকে এগুলো, এমসিসিবি আছে, এরপরে সিটি সিটি থাকতে পারে। এরপরে দেখেন এখানে ইএলসিবি আমরা যেটাকে বলতেছি, আট লিকেজ সার্কিট ব্রেকার, এমপিসিবি মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এগুলো এটা একটু আপডেট। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে এগুলো ইউজ হয়। তো এই যে ওভারলোড রিলে এইসব আর কাজ নাই, এখন সব এই এলসিবি আর এমপিসিবি ইউজ করলে ওকে। ঠিক আছে, এমপিসি। এরপর দেখেন ম্যাগনেটিক কন্টাক্ট, ফিউজ, টার্মিনাল বক্স। এইভাবে একটা প্যানেলের ভিতরে এগুলো আমাদেরকে কি করতে হবে, এভাবে ডকুমেন্টেশন করে নিতে হবে। এই ডকুমেন্টেশন অনুযায়ী আমাদেরকে সাজাইতে হবে, এবং সেই অনুযায়ী আমাদেরকে এরকম কানেকশন দিতে হবে। এই কানেকশনটা হয়েছে কিভাবে দেখেন, প্রথমে এমসিসিবি তে থ্রি ফেজ ঢুকছে, এরপরে এখান থেকে প্রত্যেকটা সিটিতে লাইন গেছে। এই সিটি থেকে কোথায়, মাল্টি ফাংশন মিটারে। এই মাল্টি ফাংশন মিটার থেকে আমার পিএফআর মানে ফেজ ফেইলিওর রিলে, আমার 3টা ফেজই আছে কিনা এটা তো আমাকে ইনশিওর হইতে হবে। দেন আমার আর্থ সার্কিট ব্রেকার, দেন এমপিসিবি মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এরপরে আমরা আমাদের আসবে সরাসরি কোথায়, মোটরে। তো এরকম আমি এখানে একটা মোটরের ইয়ে দেখে এসেছি, আমার এই পাশে আরো 3টা 4টা মোটরের ডায়াগ্রাম বা কানেকশন আছে। তো একটা মোটরকে সাধারণত পরিচালনার জন্য এতক্ষণ পর্যন্ত এগুলো যেগুলো যেগুলো দেখলাম এগুলো প্রোটেক্টিভ ডিভাইস, এগুলো প্রোটেক্ট করতেছি, এগুলো মেজারিং ডিভাইস, মেজারমেন্ট করতেছি। হ্যাঁ, তো এখন কন্ট্রোলিং ডিভাইস মেইনলি এখানে কোথায়, রিলে এবং ম্যাগনেটিক কন্টাক্ট, মেইনলি ম্যাগনেটিক কন্টাক্ট। তো এই ম্যাগনেটিক কন্টাক্টকে আমরা কিভাবে কন্ট্রোল করব, এটাই হলো মেন কথা। একটা ইন্ডাস্ট্রিতে অনেকগুলো প্যানেল থাকে, তাই না, ইলেকট্রিক্যাল প্যানেল থাকে। তো এই ইলেকট্রিক্যাল প্যানেলগুলো অনেক ক্লাসিফিকেশন আছে। তো হাই হাই টেনশন প্যানেল আছে, যেমন এসটি সাইডের প্যানেল আছে, এলটি সাইডের প্যানেল আছে। হ্যাঁ, তো আমরা আমাদের মেইনলি পিএলসিটা কোথায়, এলটি সাইডের প্যানেল। তো এই এলটি সাইডের প্যানেলে যে ওয়্যার গুলো আসতেছে কোথা থেকে আসতেছে, এসটি সাইডের প্যানেল থেকে। তো আমাদেরকে এই এলটি সাইড বা এমসিসি সম্পর্কে জানতে গেলে আগে আমাদেরকে এসটি সাইড পরে এরপরে এমসিসি তে আসতে হবে। এছাড়া কানেকশন শুধু ইয়ে করলেই হবে না, আপনাকে প্রপার ইনশিওর করতে হবে, একটা ইন্ডাস্ট্রির পুরা ওয়ারিং সম্পর্কে আপনার প্রপার ধারণা থাকতে হবে। বুঝতে পারছেন, মানে এসিবি ভিসিবি থেকে শুরু করে এইচটি সাইটের যত প্যানেল আছে, প্রত্যেকটা প্যানেল, পিএফআই প্যানেল, এগুলো সম্পর্কে তাদের আপনাদের প্রপার ধারণা থাকতে হবে। রাইট স্যার। এরপরে দেখেন আমার এখানে এই যে রিমোট আইও প্যানেল আছে। এখন আসেন পিএলসি অথবা ডিসিএস এর দিকে আমরা এখন আগাবো।
ঠিক আছে? তো একটা প্যানেলকে ডিজাইন করব কিভাবে, আমি ফার্স্টে বলেছিলাম এটা কি মাউন্টিং ফ্রেম আর এটা এনক্লোজার। এই মাউন্টিং ফ্রেমের ভিতরে আমার এই ডিভাইস গুলো অ্যাড করা আছে। ফার্স্টে কি করতে হবে আমাদেরকে, প্রথমে কি এখানে ইয়ে করে আসলাম, দেখে আসলাম যে আমার প্রসেসকে মানে প্রজেক্ট রিকোয়ারমেন্ট আগে বুঝতে হবে, এরপর আমার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিলেকশন করতে হবে। হ্যাঁ, আমরা এখন ইয়ে করতেছি যে আসলে এটাকে কিভাবে আমি ইনস্টলেশনের দিকে এগিয়ে যাব, আমি সেখানে ডকুমেন্টেশন এবং ইনস্টলেশনের দিকে আসি। হ্যাঁ, তো দেখেন এই যে একটা প্যানেল, এই পিএলসি প্যানেলটাকে আমি ওয়ারিং করব কিভাবে। এই জিন রেইল গুলো নিতে হবে এবং এই প্রত্যেকটা ডিভাইসের ইয়ে অনুযায়ী, স্পেসিফিকেশন অনুযায়ী, কোন কোন ডিভাইসের ইয়ে আছে যে ছোট, কোন ডিভাইসের বড়, যে রেল গুলো ওভাবে আমাদের বসাইতে হবে সিকোয়েন্স অনুযায়ী। এরপরে ওয়্যার ডাক, কোন পাশে ডাক ওয়্যারের আমার বেশি, আমার ওয়্যার বেশি যাবে, ডিভাইস যে পাশে বেশি সে পাশে মোটা ডাক দিতে হবে, যে পাশে একটু চিকন সে একটু চিকন ডাক থাকবে। হ্যাঁ, আমার থ্রি ফেজের যে কানেকশনটা আসবে এলটি সাইড থেকে, সেটা আসবে কোথায়, লো ভোল্টেজ প্যানেল থেকে, এখান থেকে আমার এমসিসি তে যাবে। এবং এই যে ব্রেকার, ব্রেকার গুলো কিভাবে আমি লুপ করবো, একাধিক ব্রেকার ব্রেকার যদি থাকে, আরে দিলে কখন তুমি? আমার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, এবং ব্রেকার ব্রেকার সহ এই পুরো প্যানেলকে আমার ঠান্ডা করার জন্য বা কুলিং করার জন্য, যেহেতু এখানে বাসবার থাকবে আর ওয়্যার থাকবে, এখানে হিউজ পরিমাণে হিট জেনারেশন হবে, তো এটাকে কুলিং করার জন্য আমাকে কি করতে হবে, এক্সট্রা করে ফ্যান ইউজ করতে হবে। বা সাধারণত কন্ট্রোল রুমে এসি থাকে, ঠিক আছে, এরপরও এখানে ফ্যান ইউজ হয়, থার্মোস্টেট দ্বারা কন্ট্রোল করা হয় যে একটা মিনিমাম একটা টেম্পারেচার থাকে এর মধ্যে, এর থেকে বেশি হলে ফ্যানটা স্টপ হয় অথবা চালু হয়। এরপরে আমরা দেখবো কি, যে আমার এসএমপিএস বা যেটাকে আমরা বলতেছি পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাইটা কানেকশন কিভাবে করব। হ্যাঁ, এখানে একাধিক পাওয়ার সাপ্লাই, একটা পাওয়ার সাপ্লাই পিএলসির জন্য ইউজ করব। আর আরো যদি এখানে ডিসি ইনপুট আউটপুটের যদি ইয়ে থাকে, সেখানে আমরা এক্সট্রা পাওয়ার সাপ্লাই ইউজ করবো, করা ভালো আমাদের জন্য। এবং সেখানে কি করব, অবশ্যই ব্রেক মানে ফিউজ ইউজ করবো। হ্যাঁ, এখানে যে টার্মিনাল ইয়েগুলো থাকবে, হ্যাঁ দেখেন পিএলসি তে কানেকশন করা হয়েছে কিভাবে। নিচে ব্রেকার, ব্রেকার থেকে সরাসরি আসছে কোথায়, এই এসএমপিএস এ। ঠিক আছে, এই এসএমপিএস টা লোডের জন্য, এই এসএমপিএস টা কিসের জন্য, এই পিএলসির জন্য। এই এখন এই এসএমপিএস এর রেটিং কত হবে, 6 এম্পিয়ার হবে, 10 এম্পিয়ার হবে, 12 এম্পিয়ার হবে, এটা আমরা কি সিলেক্ট করব। এই পিএলসি এর ইনপুট আউটপুট মডিউল কয়টা এবং পিএলসি এর যে ইসি সিপিইউ, এই সিপিইউ আমার মানে কেমন কেমন রেটিং এর। আসল কথা হলো ইনপুট আউটপুট আমার যত বেশি হবে, আমার এই এসএমপিএস এর ধারণ ক্ষমতা আমাকে তত বেশি নিতে হবে। ঠিক আছে, আর যদি এখানে আমার ইয়ে হয় মানে ইনপুট আউটপুটের সংখ্যা যদি বেশি হয়, তাহলে আমাকে এরকম একটা মার্শেলিং প্যানেল বানাতে হবে। সরাসরি এখানে যেমন দেখেন আমি এখানে কানেকশন করেছিলাম ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট, কিন্তু এখানে কি করব, এই এখানে আমরা আলাদা আলাদা করে দেবো, ডিজিটাল ইনপুট আর আউটপুটের জন্য আলাদা চ্যানেল করব। ঠিক আছে, আলাদা প্যানেলই বানাবো। এই আলাদা প্যানেলে এখন কানেকশন আসবে। তো দেখেন এখানে একটা ইনপুট ইয়ে করা আছে, কানেকশন করা আছে, কার সাথে, এই যে এটার সাথে। এখানে সুইচ সহ আরো কমিউনিকেশন যে পার্ট গুলো এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা অ্যাড করব। তো এখন আসেন যে আসলে পিএলসির মধ্যে এখন আমি একদম ঢুকে পড়লাম, যে আমাদের দেশে সাধারণত এখনো ডেল্টা, মিশুবিশি এবং সিমেন্স ম্যাক্সিমাম ইউজ হয়, এলেন ব্র্যান্ডলি কোথাও ইউজ হয়, এছাড়াও অমরন কোথাও ইউজ হয়, স্নাইডার আছে, হার্টেক আছে। ঠিক আছে, তো এই সেক্টর গুলো দেখেন ইলেকট্রনিক্স, রাবার অ্যান্ড প্লাস্টিক, ফ্লুইড অটোমেশন, লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট, টেক্সটাইল, মেশিন টুলস, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, যেগুলো আমরা ভিডিওতে দেখে আসলাম, উড ওয়ার্কিং মেশিনারি, এগুলোতে আসলে পিএলসি ইউজ হয়। এখন প্রত্যেকটা ইয়ে যেমন দেখেন ইলেকট্রনিক সেক্টরে এই যে এই মেশিনে ইউজ হয়, আমি সাধারণত কয়েকটা মেশিন পেয়েছি, এগুলো ইলেকট্রনিক সেক্টরের মেশিন। সোলার প্যানেল, লেমিনেটিং মেশিন, পিসিবি ড্রিলিং মেশিন। হ্যাঁ,
এটা কি ফ্লুইড অটোমেশনে? ফ্লুইড অটোমেশনে এ ধরনের সাধারণ রাবার এন্ড প্লাস্টিক প্লাস্টিক জাতীয় যেসব ইন্ডাস্ট্রি আছে, এখানে যে ধরনের মেশিন আছে, কি কি ধরনের মেশিন থাকতে পারে? ইনজেকশন মোল্ডিং মেশিন। যারা প্রাণারে ফেলে যারা প্রাণারে ফেলে আছেন তারা আসলে জানেন যে ইন্ডাকশন মোল্ডিং মেশিন অনেক কাজ করছেন। সিরামিক অ্যান্ড হিট প্লেট। এরপর দেখেন উড উড ওয়ার্কিং মেশিনারি, সিএনসি ইউজ হয়। আমি একটা ডিজাইন আঁকায় দিলাম, সেটা এক মেশিন এক একাই করে দিল। ঠিক আছে। আর টেক্সটাইল তো কোনো ভাষাই নাই, মানে কি বলবো, ওতপ্রোতভাবে জড়িত। যে এই মেশিন, যারা টেক্সটাইলে আছেন, এই মেশিনটার নাম জানেন? কেউ টেক্সটাইলে আছেন এখানে জব করে, স্পিনিং সেকশনে? নিট মেশিন স্যার, নিট মেশিন। হম, এটাকে রিং মেশিন বলা হয়। রিং ফ্রেম মেশিন, রিং ফ্রেম। হ্যাঁ হ্যাঁ, রিং ফ্রেম, রাইট। তো এইগুলো দেন প্রত্যেকটা মেশিনের সঙ্গে পিএলসি অ্যাডেড। বুঝতে পারছেন? এটা মেশিন টুলসে। এবং দেখেন প্রিন্টিং প্যাকেজিং, কোনো কথাই নাই, প্রিন্টিং প্যাকেজিং এ যারা জব করেন তারা জানেন। তো এখন আমরা একটু জানবো যে আসলে ব্র্যান্ড এবং ম্যানুফ্যাকচার ওয়াইজ যে পিএলসি গুলো আমাদের সাধারণত পুরো ওয়ার্ল্ডে আছে। যেমন জার্মানির কি কি আছে? সিমেন্স আছে, বুশ আছে, ফনিক্স কন্টাক আছে। হ্যাঁ। এবং এগুলো সফটওয়্যার কি? মাইক্রোইন, সিমেটিক ম্যানেজার, টিআই পোর্টাল। তাইওয়ানের আছে কি? ডেল্টা ইলেকট্রনিক্স। আমরা ডেল্টা যেটা ইউজ করি, হ্যাঁ, এটা কোথায়, কোন কান্ট্রি? যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে জব করবেন তাদের জন্য এগুলো ইন্টারভিউ কোশ্চিন। ঠিক আছে। সিমেন্সের ম্যানুফ্যাকচার কারা, কোন কান্ট্রি এটা ম্যানুফ্যাকচার করছে? ডেল্টা ইলেকট্রনিক্স অনেক পরিচিত একটা ইয়ে। এটা অনেকে বলতে পারে না ডেল্টার আবিষ্কারক কে বা কোন দেশের ডেল্টা। তাইওয়ান। ঠিক আছে। এবিবি, এবিবি তো অনেক জায়গায় কাজ হয়, এবিবি ব্রেকার বিশেষ করে। হ্যাঁ, এসিবি, এসিবি গুলো ম্যাক্সিমাম, বা এমসিসিবি গুলো, অনেকে পিএফআই কন্ট্রোলার গুলো, এগুলো অনেক জায়গায় এবিবি প্রোডাক্ট ইউজ হয়। তো আসলে এবিবির ম্যানুফ্যাকচার কান্ট্রি, হ্যাঁ, সুইজারল্যান্ড। ঠিক আছে। এবার দেখেন জাপানের কিছু ইয়ে আছে, অমরন আছে, মিশুবিশি আছে, ফুজি আছে, প্যানাসোনিক আছে। ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে ইমারসন ইলেকট্রনিক্স এবং রক অয়েল অটোমেশন নাম শুনছেন না? বিশেষ করে এলএন ব্র্যান্ডলিনে যারা কাজ করে, বাংলাদেশের একমাত্র অথরাইজ ডিলারশিপ আছে এলএন ব্র্যান্ডলি, রিভেরি পাওয়ার। ব্র্যাডলি। মহাখালীতে, মহাখালীতে তাদের অফিস, রিভেরি পাওয়ার। বিশেষ করে পাওয়ার সেক্টর নিয়ে কাজ করে। আর বাকি যারা আছে ওরা ওইভাবে ওই যে মানে অন্য কোনো মাধ্যমের থ্রোতে ওরা কাজ করে যাচ্ছে। তো সিমেন্সের দিকে যদি আমরা একটু তাকাই, সিমেন্সে 1996 আসছে কি লোগো, 97-এ A7 200, এরপরে 2001-এ 300, এরপরে আস্তে 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 স্টেপ বাই স্টেপ এগিয়ে আসছে। আমরা বর্তমানে ইউজ করি ম্যাক্সিমাম জায়গায় 1200 আসছে কত সালে দেখছেন? 2009 সালে। আর এটা চলে 2025 সাল, কিন্তু এখনো অনেক জায়গায় এই যে এটা চলে A7 200। এ হলো বাংলাদেশ। তবে এখন ম্যাক্সিমাম প্রজেক্ট সিমেন্সের A7 1200 আর 1500 করা। ঠিক আছে। আর এগুলো কি ডেল্টার, অনেকে জানেন না যে আসলে ডেল্টার, আমরা শুধু ডিবিপি সিরিজের পিএলসি গুলো দেখে আসছি, কিন্তু ডেল্টার আসলে অনেক আপডেটেড পিএলসি আছে, আপডেটেড মডিউল আছে। দেখেন মডিউল গুলো দেখেই বোঝা যায় যে কি কি লেভেলের। এনে আপনাদের সাথে একটু ইয়ে শেয়ার করছি যেন একটু চোখে লাগে আর কি। অনেকে কাজ করছেন তো, কিন্তু এর আগে মনে হয় এই ধরনের ইয়ে নিয়ে সিপিইউ নিয়ে কাজ করেন নাই, এই ধরনের সিপিইউ নিয়ে কাজ করেন নাই, বিশেষ করে এক্স সিরিজের। ডেল্টা থেকে কাজ করছেন এর আগে? ডেল্টা পিএলসি তে কাজ করছেন এমন আছেন? আচ্ছা, এরপরে আসে এলেন ব্র্যান্ডলিতে। ঠিক আছে, এটা একটু দামি, সিমেন্সের থেকেও মোটামুটি দামি। তো যেখানে একটু হাই প্রোটেকশন প্রয়োজন সেখানে আমরা এলেন ব্র্যান্ডলি এবং সিমেন্স ইউজ করি। আগেই বলে আসছিলাম যে ইনপুট আউটপুট ডিভাইস গুলো যেগুলো আছে এগুলোকে আমরা
যে পিএলসির সঙ্গে যে অ্যাড করব, এগুলো কিভাবে অ্যাড করব? আমাদের পিএলসির যে মডিউল আছে, ইনপুট আউটপুট যে মডিউল, ডিআই বা ডিও, ডিজিটাল আউটপুট, ডিজিটাল ইনপুট, অ্যানালগ আউটপুট, অ্যানালগ ইনপুট। তো এখানে অ্যানালগ এবং ডিজিটাল দুটাকে ভাগ করা হলো কেন? কারণ আমাদের ডিভাইস গুলো এভাবে ভাগ করা, অ্যানালগ ইনপুট এবং অ্যানালগ আউটপুট, তারা এভাবে আমরা ভাগ করে রাখছি, সেই অনুযায়ী আমাদের মডিউল ভাগ করা। এখন দেখেন পিএলসির এই অ্যানালগ এবং ডিজিটাল সম্পর্কে আমরা জানবো। এখানে দেখেন যে কিছু পরিমাণে ডিজিটাল ইনপুট এখানে এবং আউটপুট দেওয়া আছে। ডিজিটাল কি? যেগুলো সরাসরি বন্ধ হয় এবং চালু হয়, মানে বাইনারিতে কাজ করে, ডিসক্রিট সিগন্যাল, হ্যাঁ, হয় অন না হয় অফ। আর অ্যানালগ সিগন্যাল কাকে জিরো বলে আর কি ওয়ান। বলতে পারে? হ্যাঁ, জিরো আর ওয়ান, যেটাকে আমরা ডিসক্রিট সিগন্যাল বলতেছি। আর অ্যানালগ সিগন্যাল কাকে বলে বলতে পারেন কেউ? শাহাদত হোসেন ভাই, আটাইন না, ফোর হ্যাঁ। টু 20 মিলি অ্যাম্পিয়ার 10 ভোল্ট। হ্যাঁ, 4 to 20 মিলি অ্যাম্পিয়ার অথবা 10 ভোল্ট। কিন্তু এই সিগন্যালটা কি থাকবে? কন্টিনিউয়াস সিগন্যাল, হ্যাঁ। এই সিগন্যাল গুলো আসে কি, আমরা সিগন্যাল বলতে এখানে কি বুঝতেছি? হয় কারেন্ট আসবে, না হয় ভোল্টেজ আসবে। বুঝতে পারছেন? আমরা হয় ভোল্টেজকে মেজার করব, না হয় কারেন্টকে মেজার করব। এখানে আমার পিএলসির যে সিপিইউর যে ইনপুট আউটপুট আছে, এই ইনপুট আউটপুট মানে অন্য কিছু বোঝে না। বোঝে কি? হয় ভোল্ট বুঝবে, না হয় কারেন্ট বুঝবে। বুঝতে পারছেন? এই অ্যানালগ অ্যানালগ ডিভাইস গুলো ম্যাক্সিমাম কাজ করে 4 to 20 মিলি অ্যাম্পস, এবং অনেকগুলো আছে যে 0 থেকে 20 মিলি অ্যাম্পসও আছে। তো ম্যাক্সিমাম 4 to 20 মিলি অ্যাম্পস এবং 0 to 10 ভোল্টে কাজ করে। তো এই জন্য আমি আগে বলছিলাম যে আমাকে ডিসাইডেড করতে হবে যে আমি যখন প্রজেক্ট করব, আমার প্রজেক্টের জন্য হার্ডওয়্যার গুলো ওভাবে চুজ করতে হবে। ঠিক আছে? আমার পিএলসি ইনপুট যদি এখন দেখা গেল ভোল্টেজ নিয়ে কাজ করে, যেখানে 0 to 10 ভোল্ট নিয়ে কাজ করবে, আমি সেখানে তো অ্যানালগ এমন ডিভাইস নিয়ে আসলাম যেটা 4 to 20 মিলি অ্যাম্পস আমার ইয়ে দেয়, আউটপুট দেয়। তাহলে কিন্তু আমি সেই পিএলসি তে ওটা করতে পারবো না। কথা বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপরে আসবো আমরা কিসে, কমিউনিকেশন সেক্টরে। কমিউনিকেশনের মধ্যে কি কি আছে দেখেন, এখানে কয়েকটা কেবল এবং তুলে ধরছি আমি ওয়্যার এখানে। পিপিআই, এমপিআই, মুড বাস, ইথারনেট, প্রফিবাস, প্রফিনেট, আরো আছে এখানে। হার্ড কমিউনিকেশন আছে। বুঝতে চেন পারছেন? ওপেন আছে। চেন ক্যান ওপেন আছে। হ্যাঁ। তো এগুলোর আরো, এগুলো বিশদ ভাবে এগুলো আলোচনা আছে। এই মুড বাস, ইথারনেট, প্রফিবাস, প্রফিনেট, এগুলোর যে কমিউনিকেশন কিভাবে হবে, কার সঙ্গে কোনটার প্যারামিটার গুলো সেম রাখতে হবে, এগুলো আলোচনা আছে। এবং এখানে এটা 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 কি ধরনের কেবল, কে বলতে পারবেন? এই যে ভায়োলেট কালার যেটা দেখতে পাচ্ছি, এই যে গ্রিন কালার প্রফিবাস দেখতে পাচ্ছি, কেবল, প্রফিবাস। এটা এটা প্রফিনেট। এটা আর এটা প্রফিবাস কেবল। এটা আচ্ছা, প্রফিবাস। এখানে যে কানেক্টরটা অ্যাড করা আছে, এই কানেক্টরটার নাম বলতে পারবেন? না স্যার। আচ্ছা, সমস্যা নাই, আমরা আপনি এগুলো বলেন। শিখবো। আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ সামনে। আচ্ছা, মেইনলি আজকে দেখেন একটা প্রজেক্ট দেখানো যায় কিনা। আমি এখানে ছোট্ট একটা প্রজেক্ট ইয়ে করছি, ডকুমেন্টেশন করা আছে। দেন এটা একটা কনভেয়র। এই কনভেয়র উপর দিয়ে যদি কোনো কোনো প্রোডাক্ট যায়, এখানে 3 ধরনের প্রোডাক্ট আমরা বাছাই করব। একটা একদম একদম ছোট স্মল সাইজ, একটা মিডিয়াম সাইজ, একটা লার্জ সাইজ। তো স্যার আপনাকে ইন্টারাপ্ট করি। জি জি, বলেন। স্ক্রিনে কয়েকটা দাগ আছে, এটা একটু আপনি করলে ভালো হয়।
আচ্ছা, কি বললাম দেখেন, যে এখানে যে কনভেয়রটা আছে, হ্যাঁ, এই কনভেয়র উপর দিয়ে তিন ধরনের প্রোডাক্ট যাবে, একটা স্মল সাইজ, একটা মিডিয়াম সাইজ, একটা লার্জ সাইজ। এগুলো ডিটেক্ট করবো কিভাবে? কারণ আমার সিপিইউ কে বা পিএসসি কে তো বুঝাইতে হবে যে আমার এখানে লার্জ প্রোডাক্ট আছে, মিডিয়াম প্রোডাক্ট আছে এবং স্মল সাইজের প্রোডাক্ট আছে। এটা বুঝবো কিভাবে? দেখেন এই যে এই পাশে দেখেন I0.0, 0.1 এবং 0.2, এখানে তিনটা ইনপুট ডিভাইস আছে, তিনটা সেন্সর। কি ধরনের সেন্সর এখানে বলতে পারবেন? এখানে যে সেন্সর গুলো ইউজ করছে, এই যে এই পাশে যে সেন্সর গুলো আছে, ফটো সেন্সর। রাইট, ফটো সেন্সর। তো এই ফটো সেন্সর গুলো দ্বারা দেখেন একটা আছে কি অনেক নিচে, হ্যাঁ, যেটা কনভেয়ের উপর দিয়ে যদি এই ছোট প্রোডাক্টটা যায়, তাহলে এটা শুধুমাত্র এই এই সেন্সরটাকে কি করবে, হাই করবে। তখন পিএলসি ইনপুটে সিগন্যাল পাবে যে আমার এই এই সেন্সরটা হাই আছে। বুঝতে পারছেন? তার মানে এটা কি বুঝবে যে এটা স্মল স্মল সাইজের প্রোডাক্ট। আর একসঙ্গে যখন দুটাই হাই হবে, মানে 0.0 এবং 0.1 দুটাই যখন হাই হবে, তখন বুঝবে যে এটা মিডিয়াম সাইজের প্রোডাক্ট। ঠিক আছে? এবং লার্জ লার্জ সাইজের প্রোডাক্ট একসঙ্গে তিনটাই হাই হবে। আর এগুলো কি অ্যাকচুয়েটর, আমরা আমরা যেটা বললাম এখানে নিউমেটিক ভালভ ইউজ করা আছে, বা সলিনয়েড ভালভ আমরা বলতে পারি এখানে। এবং একটা পিস্টন আছে, যে পিস্টন গুলো কি এক্সপান্ড হয়। পিএলসির আউটপুট থেকে যখন সিগন্যাল আসবে যে আমার এই প্রোডাক্টটা আমার এই সেন্সরের সামনে, নেন তিনটা সেন্সর আছে এখানে, একটা I 0, 0.5, 0.4 এবং 0.3। এই 0.3 সামনে যখন আসবে, এটা কি লার্জ অবজেক্ট, তখন কি এই সেন্সরটা ডিটেক্ট করার পরে পিএলসি কে বলবে যে তুমি এই সলিনয়েড ভালভটা খুলে দাও। তখন তখন এই কয়টা সলিনয়েড ভালভটা, কয়টা ম্যাগনেট করবে? জি জি জি, কয়েলটা ম্যাগনেট করবে এবং সে অ্যাকচুয়েট হয়ে এই পিস্টনটা কি করবে, যখন কয়েলটাকে ম্যাগনেট করবে তখন ওখান থেকে নিউমেটিক বা আমি কি বলবো বাতাসটা তখন এই সিলিন্ডারে প্রবেশ করবে এবং সিলিন্ডারটা এক্সপান্ড হবে আর এসে পড়ে যাবে। বুঝতে পারছেন? মানে বক্স জি। আছে দেখেন, প্রত্যেকটা বক্স আলাদা আলাদা করে সে পড়ে গেল। এই দেখেন আমি এক্সপান্ড হওয়ার দৃশ্য এখানে দেখিয়েছি। এখন যেটা বললাম, আসলে আমাদের ম্যাক্সিমাম এখানে কাজ ডকুমেন্টেশনের কাজ ম্যাক্সিমাম। বুঝতে পারছেন? জি। কারণ আমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে আসলাম, দেখা গেল যে 6 মাস পরে কোনো সমস্যা হয়েছে, আমার কি মনে থাকবে যে আমি কোন ইনপুট আউটপুট কোথায় দিয়ে আসি? আমার না স্যার। আমার হ্যাঁ, কারণ রুমে 6 মাসের। ডিস্টার্ব করে। জি জি বলেন। কোনো কোশ্চিন আছে? কেউ কিছু কোশ্চিন করবেন? আচ্ছা ঠিক না আছে। স্যার। তো দেখেন, আমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে দেখেন অনেকগুলো, যারা সাপ্লাইং কোম্পানি ম্যাক্সিমাম, এরা তো প্রত্যেকদিন একটা একটা করে প্রজেক্টে যায়, তাই এতগুলো মনে রাখবে কিভাবে? এই জন্য আমাদের এই যে ইনপুট আউটপুট লিস্ট বানাইতে হয়। আমি কোনটা ডিজিটাল ইনপুট, কোনটা ডিজিটাল আউটপুট, এবং এটা কত নাম্বার অ্যাড্রেসে, পিএলসি কত নাম্বার অ্যাড্রেসের সঙ্গে আমি এটা ওয়্যারিং করে রাখছি, এই ওয়্যারিং অনুযায়ী আমাকে প্রোগ্রাম করতে হবে। বুঝতে পারছেন? এই যে জি স্যার। এরকম এরকম একটা এক্সেল শিট থাকে, এটা সিমেন্সের হইলে সিমেন্সের আপনি লিখবেন যে এপিএলসি তে। এরপরে এই ইনপুট আউটপুট গুলো এখানে বসাবেন। যেমন এখানে 220 ভোল্ট ঢুকছে, কোথায় ঢুকছে? এলে ঢুকছে, এনে ঢুকছে। এরপরে এই যে দেখেন এখানে X0, X1, X2, X3, এগুলোতে কি এই ইনপুট গুলো আসে আমার ঢুকবে, এবং এখানে লেখা থাকবে যে এটা কি, এটা কত নাম্বার ইনপুট এবং এটা কি কাজে ইউজ হইতেছে। ধরে নেন একটা জি স্যার। স্টার্ট সুইচ, কোনটা স্টার্ট করবে এখানে লেখা থাকবে। বুঝতে পারছেন? এবং জি স্যার। কত নাম্বার টার্মিনাল বক্স, কারণ আমরা তো এই ম্যাক্সিমাম ইনপুট আউটপুট কানেকশন দিব কোথা থেকে, আগে এই যে থেকে দেখে দেখে আসলাম না, প্যানেল বোর্ড থেকে। খেয়াল আছে আপনাদের? জি জি। Get past the here win. এই যে এই টার্মিনাল বক্স, Huh? জি স্যার। Can I get past the here win? এই যে Can I get past the here win? Me এই solely was and I get past the here. তো দেখেন যে এই টার্মিনাল বক্স থেকে, এই দেখেন এই যে টার্মিনাল বক্স, এই সরাসরি পিএলসির ইনপুট আউটপুটে আমরা ওভাবে দেই না, টার্মিনাল বক্সের থ্রুতে আমরা কানেকশন করি। তাহলে আমার এখানে উল্লেখ করে দিতে হবে যে কত নাম্বার টার্মিনাল বক্সে গেছে, এবং ক্যাবেল কত নাম্বার ক্যাবেল আমি ওখানে ইউজ করছি। বুঝতে পারছেন? যে ফেরুল নাম্বার আমরা দেই না ক্যাবলে,
যখন আমরা টেস্টিং করি, হ্যাঁ, কোন একটা সিস্টেমে প্রবলেম হয়, তখন আমরা কি করি, যে ইনপুটের কোথায় 80টা লাগছে এবং আউটপুটে কোথায় গিয়ে গেছে, ওটা এই যে কানেকশনটা। এই যে এই যে আমাদের টেস্ট করে স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই ফেরুল নাম্বার, কারণ এটা তো বক্সের ভিতর দিয়ে বা ইয়ের চ্যানেলের ভিতর দিয়ে ওয়্যার গুলো পার হয়েছে, তাই না? জি চ্যানেল স্যার। একটা 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 করে খুলে তো ইয়ে করা সম্ভব না, তখন আমরা ওই ফেরুল নাম্বার দেখে দেখে আমরা ইয়ে করি, টেস্ট করি। তো এগুলো অবশ্যই কি করতে হবে, আমার ডকুমেন্টেশনে অবশ্যই আমাকে সেভাবে প্রপারলি ডকুমেন্ট করে আমাকে মানে ইয়েতে ইন্ডাস্ট্রিতে জমা দিয়ে আসতে হবে। এছাড়া এছাড়া কি, সেও বিপদে পড়বে, আমিও বিপদে পড়বো, যদি 3 মাস পর আমার ফোন দেয় যে ভাই এই সমস্যা হয়ে গেছে, এই সিস্টেমে কাজ করতেছে না, তখন আমি যা কই হাত দেবো আগে? বুঝতে পারছেন? জি স্যার। আর আগে বলেছিলাম কি, যে আমরা এই যে এই এমসিসি প্যানেল বা এই পিএলসি প্যানেল, হ্যাঁ, এই পিএলসি প্যানেলের কথা বললাম। এই পিএলসি প্যানেলে আসার আগে আমাদের কোন কোন প্যানেল গুলো পার হয়ে আসতে হবে, দেখেন। এই এইচটি প্যানেল, বুঝতে পারছেন? এইচটি প্যানেলের সব মানে যা কিছু আছে আপনার, 11 কেবি হোক আর 33 কেবি হোক, কোথা থেকে আসলো, ট্রান্সফর্মার হয়ে, ভিসিবি হয়ে, এসিবি হয়ে, কিভাবে প্রোডাকশন হচ্ছে, বুঝতে পারছেন? এরপরে জি স্যার। এলটি সাইড, এগুলো কম্পোনেন্টস গুলো কি কি, এবং এগুলো কানেকশন কিভাবে আছে, এগুলো সব আপনাকে জানতে হবে। এবং আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে আরো বিশেষ কিছু জ্ঞান রাখতে হবে, কারণ যারা ইন্ডাস্ট্রিতে আছেন, হ্যাঁ, বিশেষ করে অডিট সম্পর্কে। এবং এগুলো এই যে ওয়্যারের ইয়ে ঠিক আছে, সিলেকশন ঠিক আছে কিনা, ব্রেকারের সিলেকশন ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই আপনাকে ইনশিওর হইতে হবে। এরপরে আমরা এলটি সাইডে আসবো। এলটি সাইডে দেখেন, এই যে পিসিসি, পাওয়ার কন্ট্রোল প্যানেল, ডিস্ট্রিবিউশন প্যানেল, মডেল কন্ট্রোল সেন্টার, এই এমসিসি পার হয়ে, সবগুলো পার হয়ে আমরা আসছি কোথায়, পিএলসি তে। আর আগে বলেছিলাম যে যেগুলো একটু বড় ধরনের প্রজেক্ট, সেগুলোতে এই মোটর কন্ট্রোল প্যানেল আলাদা হয়, পিএলসি প্যানেল আলাদা হয়। আর যেগুলো ছোট ধরনের প্রজেক্ট, এমসিসি এবং পিএলসি একটা প্যানেলেই কাজ হয়। ঠিক আছে? জি স্যার। অনেক সময় ভিএফডি তে ইউজ করা হয়, একটা প্যানেলের ভিতরেই। আর এমসিসি প্যানেলের এই কম্পোনেন্টস গুলো দেখে আসছি আগেই, এই যে এই কম্পোনেন্টস গুলো। আমরা একদম লাস্টের দিকে চলে আসছি, বুঝতে পারছেন? সময় বেশি নেব না, রমজানের দিন। তো এতক্ষণ পর্যন্ত কি করলাম, ডকুমেন্টেশন শেষ। এখন কি ওয়্যারিং এর কাজ। এখন প্রপারলি ওয়্যারিং আমাকে ইনশিওর করতে হবে। প্রপারলি ওয়্যারিং ইনশিওর মানে এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো যেগুলো বক বক করলাম আর কি, এই যে পিএলসি যেগুলো ইনপুট আউটপুট ইয়ে আছে, চ্যানেল আছে, ইনপুট আউটপুট চ্যানেল থেকে আমার এই টার্মিনাল বক্স, এই টার্মিনাল বক্সে লাইন টার্মিনাল ব্লক আসছে, গুলো। টার্মিনাল বক্সে লাইন আসছে, এখান থেকে আমার ইনপুট আউটপুটের কানেকশন হবে, বুঝতে পারছেন? জি স্যার। এবং দেখেন এটা কত সুন্দর করে সাজানো এবং কাজগুলো কত গুছানো। আর বলছিলাম না, একটা প্রজেক্ট ইয়ে করতে হার্ডওয়্যার লাগে, কোন কোন ডিভাইস লাগে আপনাকে এভাবে ডিসাইড করতে হবে। এবং ওয়্যারিং এর ব্যাপারটা, ঠিক আছে, ওয়্যারিং ঠিক আছে কিনা এটা আপনাকে চেক দিতে হবে। কিভাবে চেক দিবেন? তো আমরা সাধারণত ইয়েতে একটা প্রজেক্ট ফুলফিল করার আগে আমরা কি করি, যে মানে ওয়্যারিং করার আগে, বিশেষ করে ইনস্টলেশনের আগে, এটা অটোক্যাডে ডিজাইন করি, বুঝতে পারছেন? জি অটোক্যাডের ডিজাইনের পরে সেই ডিজাইনটা নিয়ে, ওই ডিজাইন অনুযায়ী যারা টেকনিশিয়ান আছে, তাদের তত্ত্বাবধানে ইঞ্জিনিয়ার থাকে, তো ইঞ্জিনিয়ার তাদের দ্বারা কাজগুলো করে নেয় এবং সে ফাইনালি চেক দিয়ে প্রজেক্টটা রান করে। এবং দেখা গেলে কমিশনিং করে তার যে বস আছে সে, লাস্ট কমিশনিং বা মানে একদম পুরো প্ল্যান্ট রানিং করে দিয়ে আসে, দেখা গেল যে 2-3 জন একসঙ্গে গেল, গিয়ে ইয়ে করে আসলো, এরকম। বুঝতে পারছেন? মানে ধাপে ধাপে কাজ হয়, একবারেই না, মানে একদিনই এটা করা সম্ভব না। একটা প্রজেক্ট করতে কমপক্ষে 6 মাস করে নেয়, ভালো ধরনের একটা প্রজেক্ট করতে কমপক্ষে 6 মাস লাগবে। তো এই ডিজাইন গুলো আমরা করবো কিসে, আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে করছি, এটা পিপিটি তে করা। আমরা এই ডিজাইন গুলো করবো কোথায়, অটোক্যাডে। তাহলে আমাদের মানে একজন ইঞ্জিনিয়ার হিসেবে বলেন, এখন এই যে পিএলসি তে আসার আগে কোন কোন জিনিস জানা দরকার। ফার্স্টে জানতে হবে আমার এইচটি সাইডে কাজ হইতেছে কিভাবে, মানে ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন সম্পর্কে, বুঝতে পারছেন? এরপরে জানতে হবে এমসিসি সম্পর্কে, এলটি সাইডে কিভাবে কাজ হচ্ছে,
এরপরে ডকুমেন্টেশনের ব্যাপারে আমার বিশেষ করে কয়েকটা সফটওয়্যার ই প্ল্যান, ই ক্যাড, অটোক্যাড, অবশ্যই আমাদেরকে এই এই সফটওয়্যার গুলোর কাজ করতে হবে। বুঝতে পারছেন? আর আপনাদেরকে বললাম যে আসলে আমরা মানে ইন্ডাস্ট্রি, যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সার্ভিস সার্ভিস প্রোভাইডার কোম্পানি, তো আমাদের আরেকটা সাইড আছে যে আমরা এখানে ট্রেনিং প্রোভাইড করে থাকি। এই যে বিষয়গুলো আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, এগুলো ডকুমেন্টেশন নিয়ে এখানে আলোচনা করা হয়। ম্যাক্সিমাম আমাদের ম্যাক্সিমাম হলো ডুয়েট বেসের, এবং বুয়েটের কয়েকজন আছে। বুঝতে পারছেন? এবং আমাদের কোম্পানির যিনি এমডি, উনি আসলে ডুয়েট বেসের। বুঝতে পারছেন? তো তারই একটা ইচ্ছা যে আসলে যে আমরা যে কাজগুলো করতেছি বর্তমানে, কি বলবো, ইঞ্জিনিয়াররা কি করে, শুধুমাত্র ওই যে সুইচ অন করে আর সুইচ অফ করে, এছাড়া আর কিছু করে না। তো একটা মানে রেগুলেশন, একটা সেন্স করার জন্য, মানে কিভাবে মানুষগুলোকে দক্ষ করা যায় এটার লক্ষ্যে সে আসলে এই প্রোগ্রামটা চালু করে। এটা যে একদম আমাদের একদম মানে সরাসরি বিজনেস এরকম কিন্তু ব্যাপার না। কথা বুঝতে পারছেন আপনারা? জি স্যার। তো দেখেন, এরপরে আমরা যাবো প্রোগ্রামিং এ। প্রোগ্রামিং লেডারে করবো, না ইনস্ট্রাকশন লিস্টে করবো, না ফাংশন ব্লকে করবো, না সিকোয়েন্সিয়াল ফাংশন চার্টে করবো, না স্ট্রাকচার চার্টে করবো, এগুলো সবগুলো কি মানে আইসি স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ইয়ে। এখন আমরা আমরা সচরাচর প্রোগ্রাম গুলো করে থাকি কিসে? লেডার লেডার লজিকে। বুঝতে পারছেন? অনেকে ফাংশন ব্লকেও করে, ম্যাক্সিমাম আমরা লেডার লজিক করে থাকি। আমাদের দেশে ম্যাক্সিমাম লেডার লজিকই করে থাকে। এটা তো আমাদেরটাই। আচ্ছা, তাহলে আমার প্রোগ্রামিং জন্য প্রয়োজন হচ্ছে কি? সিপিইউ প্রয়োজন হচ্ছে, প্রোগ্রামিং একটা ডিভাইসের প্রয়োজন হচ্ছে, আর যে প্রোগ্রাম করবে তার প্রয়োজন হচ্ছে। তার মানে আমি কোন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করব এবং কে করবে তার প্রয়োজন। যে এটা দেখাইলাম আর কি, যে প্রজেক্টটা দেখাইলাম, সেই প্রজেক্টটার এটা একটা ডেমো বা একটা ডেমো প্রোগ্রাম। মেশিন চেনা চেনা লাগে নাকি ভাই? কারা কাজ করছে এই ধরনের মেশিনে? আমি একদম লাস্ট পজিশনে আসছি, ঠিক আছে। এরপরে আমরা এই যে এইচএমআই ডিজাইনে আসবো। ডিজাইনে এসে প্রোগ্রামের সঙ্গে আমরা এইচএমআই কে কি করব, ট্র্যাক করে দিব, এবং ফাইনাল কি হবে, আমাদের মেশিন রান হবে। দেন একটা মেশিন রান হলে কেমন হয় দেখেন। এটা কি প্যাকেজিং মেশিন? ঠিক আছে। এটা কি ফিলিং রোবট শেষ করে সে কাউন্টার। কর্ক কর্ক লাগাইতেছে। বুঝতে পারছেন? জি স্যার। এটা লাস্ট, এটা আপনাদের উপহার। সামনে ঈদের সেমাই টেমাই কি আছে, কার কত রোল লাগবে বললেন আর কি। তো আসলে আমরা এত কিছু শিখবো কেন? মেইন কথা তো এইটা, তাই না? জবের জন্য, বা কেউ চাইলে বিজনেস করবেন। আর ম্যাক্সিমাম তো যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে কাজ করে, তারা কি করে, যে কাজটা শেখার পরে 2 4 5 বছর 10 বছর কাজ করার পরে কি করে, সে নিজে একটা কোম্পানি দিয়ে বসে থাকে। বুঝতে পারছেন? জি স্যার। কারণ ওই যে ওই চাকরি করে তার আর পোষায় না, সে এখন চিন্তা করে যে আমি মেশিনে হাত দিলেই 10,000। এই হলো ব্যাপার। তো আমরা কয়েকটা সেক্টর আছে এর ভিতরে, দেখেন যে সেলস সার্ভিসে কেউ যেতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্টে যেতে পারে, প্রোগ্রামিং এ যেতে পারে, ফিল্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, অটোমেশন টেকনিশিয়ান, অটোমেশন কন্ট্রোল ইঞ্জিনিয়ার, পিএলসি প্রোগ্রামার। বুঝতে পারছেন? জি স্যার। তো এই এখন কথা হলো যে আপনি এগুলো শিখবেন কিভাবে, তাই কি না? জি। শেখার কয়েকটা ওয়ে, একটা কি করতে হবে, ইন্টার্নশিপ করতে হবে ইন এন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, অটোমেশন ইন্ডাস্ট্রি কোম্পানি।
যে বা ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস প্রোভাইডার কোম্পানি, যারা সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে আছে তাদের কাছে কি করতে হবে? ইন্টার্নশিপ করতে হবে। না হলে কি করতে হবে? কোনো অটোমেশন সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে জব করতে হবে, বা কোনো ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিতে জব করতে হবে, সেলফ স্টাডি করতে হবে, অথবা কি করতে হবে যে প্রফেশনাল ট্রেনিং নিতে হবে কোনো ইনস্টিটিউট থেকে। তো আমরা মেইনলি অ্যাডভান্টেজ বিডি কি করে থাকি যে সেল সার্ভিস এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সার্ভিস 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 প্রোভাইডার সহ আমরা এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকি, যেগুলো স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করে, বুঝতে পারছেন? মানে জি স্যার। মেইনলি আমরা ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, শুধুমাত্র যে এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আছেন তা তা না, বুঝতে পারছেন? আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে, টাস্ক এন্ড সলভ, বিশেষ করে আইওটি বেসড যেসব কাজ হয় আইটি সেক্টরে, সেই কাজগুলো আমরা করি, বুঝতে পারছেন? জি স্যার। আপনারা একটু ইয়ে দেখবেন, একটু ঘাটাঘাটি করে দেখবেন আমাদের ওয়েবসাইট, এবং আমরা আসলে কি ধরনের কাজ করে থাকি। হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট গুলো গ্রুপে দিয়ে দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ। এটা ইয়ে সহ একদম ফুল ডিটেলস পাবেন আপনারা, সমস্যা নেই। আমার ভিজিট চিন্তা ভাবনা করবেন। আমার চিন্তা ভাবনা ছিল আজকে একটা পিএলসি তে একটু প্রোগ্রাম করে একটু দেখাবো, কিন্তু আসলে সময় হয়ে উঠলো না। তো এখন দেখেন, আমরা আমরা আমাদের মেইন এই কটা কোর্স আছে বর্তমানে রানিং কোর্স এগুলো। যারা আসলে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে ভাবতেছেন, বা এই সেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা যারা বিশেষ করে ইন্ডাস্ট্রিতে জব করছেন, বর্তমানে কন্টিনিউ আছে, নিজের স্কিলকে ডেভেলপ করে এগিয়ে নিয়ে যেতে চান, কারণ আমাদের এখানে যারা আছে আর কি ম্যাক্সিমামই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন বড় বড় পজিশন লিড করছে, হ্যাঁ, বিভিন্ন বড় বড় পজিশনে লিড করছে। তো তাদের সঙ্গে থেকে যে মানে লাইফটাকে গড়াবেন, এটা তো আসলে অনেক বড় একটা অপরচুনিটি, বিশেষ করে বাংলাদেশের ফিল্ডে। দেখেন, আমাদের এখানে কোর্স আছে কয়েকটা, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপর 3-4টা কোর্স আছে, এর মধ্যে 5-in-1 কোর্সটা, এটাতে আমরা সবগুলো একে একসঙ্গে প্রোভাইড করতেছি। মানে বেসিক হাউস ওয়ারিং থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং থেকে শুরু করে অল কাইন্ডস অফ পিএলসি প্রোগ্রাম এখানে থাকবে। ডেল্টা থাকবে, সিমেন্সের 200, 300, 400, 1200, 1500, কমিউনিকেশন পার্ট সহ, এসএমআই ডিজাইন এবং স্ক্যাডা সহ, বুঝতে পারছেন? এটার রেগুলার কোর্স ফি 35,000, এবং ডিসকাউন্ট থাকতেছে আপনাদের জন্য 27,000। এছাড়া এই এই কোর্সগুলোকে কয়েকভাবে ভাগ ভাগ করা আছে। যারা টিআই পোর্টাল সিমেন্সে প্রোগ্রাম করতে চান তাদের জন্য 12,500 টাকার একটা কোর্স আছে। আর বাকি যে বিশেষ করে যে ডেল্টা, মিশুবিশি, এগুলো নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য আরেকটা কোর্স আছে, সেটা 12,500। এটাতে কন্ট্রোলিং পার্ট সহ অ্যাডেড, হ্যাঁ। এছাড়াও যারা ইয়েতে আছেন, বিশেষ করে মেইনটেনেন্সে আছেন, আরএসসি অডিটে যারা আছেন, অডিট সেকশনে অনেকে জব করেন, তো তাদের জন্য আমাদের একটা কোর্স আছে, বিশেষ একটা কোর্স আছে, ইলেকট্রিক্যাল ডিজাইন ইনস্টলেশন ফর আরএসসি অডিট। এটা 7,500 টাকা কোর্স, বর্তমানে আমরা 5,000 টাকা এটা চলতেছে, হ্যাঁ। আর এছাড়া বললাম যে প্রফেশনাল সাবস্টিটিউশন ডিজাইন এন্ড ক্যালকুলেশন, এই কোর্সটা বর্তমানে 7,500, এখন চলতেছে 5,000 টাকায়। অটোক্যাড যারা জানেন না তারা অটোক্যাডের কোর্সটি করতে পারেন। যারা মেকানিক্যালে আছেন তারা সলিড ওয়ার্কের কোর্সটি আমাদের এখান থেকে নিতে পারেন। আর যারা ফায়ার সেকশনে আছেন, হ্যাঁ, তাদের জন্য ফায়ার সিস্টেম ডিটেকশন এন্ড প্রোটেকশনের একটা কোর্স আছে। যারা রোবোটিক্স বা আরডিএনএ আগ্রহী তারা রোবোটিক্স এবং আরডিএনএ তে আগাইতে পারেন। আর ক্লাস যারা এখন সামনে এবিসি লাইসেন্সের জন্য পরীক্ষা দিবেন, আমাদের এখান থেকে অনেকে আছেন যারা সরাসরি একসঙ্গে 3টায় পেয়েছেন, এটা রেকর্ড হয়। যে একসঙ্গে 3টা লাইসেন্স পাওয়া এটা কিন্তু এত সহজ না। আমাদের এখান থেকে অনেকে আছেন একসঙ্গে 3টাই ইয়ে পান, বুঝতে পারছেন? কারণ আমাদের কোর্স গুলো একদম এমন ভাবে ইয়ে করা যে ওদের সিলেবাসটা পুরোপুরি আমরা এখানে কমপ্লিট করাই। সো এই কোর্সগুলি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিলাম। যারা আমাদের এই কোর্সগুলি করতে চান তারা আমাদের এই কমেন্ট বক্সে নাম্বার দেন। আর অবশ্যই আপনাদেরকে কফির দাওয়াত, যেহেতু রমজান মাস, আপনারা আসবেন, দেখা করবেন, আর ইফতারির দাওয়ার সঙ্গে আর আমি তো অ্যাডভান্স। আসতে পারবো না চাইলেও, আমি তো বিদেশে। আচ্ছা, আপনি বিদেশে, তাহলে আমাদের সঙ্গে এই কোর্সগুলো ম্যাক্সিমাম কোর্সগুলো আমরা অনলাইনে নিয়ে থাকি, হ্যাঁ। জি স্যার। আমাদের এখন আপাতত অনলাইনে ক্লাস সপ্তাহে 4 দিন হচ্ছে, জি। 2টা করে, হ্যাঁ। আর এই রমজানের দিন সপ্তাহে দুই দুই দিন করে আপনারা ক্লাস পাবেন আর কি। আর জি স্যার। যার যেদিন অফ ডে সে ওই দিন এসে, আমাদের ল্যাব আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছেন এখানে, ইঞ্জিনিয়াররা এখানে আছেন, তারা জি। আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, ঠিক আছে?
জি স্যার। যারা যারা করতে চান, কোর্স যারা করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দিবেন, আপনাদের সঙ্গে অফিস থেকে আগামীকাল কথা বলা হবে, ঠিক আছে? জি স্যার। এবং এটা বলতে পারেন আমাদের একটা প্রাথমিক একটা ক্লাস আপনাদের হয়ে গেল। সেকেন্ড ক্লাস শুরু হবে মঙ্গলবারে, বুঝতে পারছেন? যারা কাল এতে অ্যাড হবেন, অবশ্যই তারা ফোন নাম্বার দিয়ে চ্যাট বক্সে কমেন্ট বক্সে অবশ্যই ফোন নাম্বার দিবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন, অ্যাড হবেন।